নমস্কার। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে।
নমস্কার। আজ 22শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক কন্যা দিবস, ইন্টারন্যাশনাল ডটার্স ডে। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল আয়োজিত শিশু কন্যা দিবসে সকলকে স্বাগত জানাই। ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ। প্রত্যেক শিশু সুরক্ষিত থাকুক, প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠুক, এই আমাদের সকলের কাম্য। কিন্তু সাম্প্রতিককালের ঘটনাবলী আমাদের যেন আরো সচেতন, আরো সতর্ক করে দিয়েছে। পরিবারের কন্যা সন্তানটিকে ভয়ে নয়, নির্ভয়ে বাঁচতে দিতে হবে এবং এই কাজ শুরু করতে হবে বাড়িতেই, পরিবারের মধ্যেই। নিরাপত্তার মাঝে, নিরপেক্ষতার মাঝে, উদ্দীপনার মাঝে বড় হয়ে উঠলে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এই জন্য পরিবারের বাকি সদস্যদের, বিশেষ করে বাবা মায়েদের চাই ধৈর্য ও নিরপেক্ষতা। বছরের একটা দিন কন্যা দিবস পালন যেন শুধুই প্রতীকী হয়ে না যায়, এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। ক্ষুদ্র এ মাথার পর রাখো গো করুণ কর, ইহারে করোনা অবহেলা। এ ঘোর সংসার মাঝে এসেছে কঠিন কাজে, আসেনি করিতে শুধু খেলা। আজ এই বিশেষ দিনে আমাদের মাঝে পেয়েছি বিশিষ্ট শিশু সাহিত্যিক শ্রীযুক্ত দেবজ্যোতি ভট্টাচার্য মহাশয়কে। দেবজ্যোতি বাবু আনন্দমেলা, শুকতারা, কিশোর ভারতী পত্রিকার নিয়মিত লেখক। তিনি জয়ঢাক প্রকাশনার কর্ণধার। জয়ঢাক একটা ওয়েব জিন, যেখানে ছোটরা লেখে, ছোটদের লেখা ছোটরাই সম্পাদনা করে এবং ছোটদের জন্য বড়রাও লেখেন। অর্থাৎ ছোটদের সাহিত্যমুখী ও ভবিষ্যতের সাহিত্যিক তৈরি করার কাজটি নিভৃতে করে চলেছেন দেবজ্যোতি বাবু। তিনি নিজেও সুবক্তা। আজ আমাদের মাঝে তাকে পেয়ে আমরা ধন্য। সঙ্গে আছেন দেবজ্যোতি বাবুর স্ত্রী শ্রীমতী মৌসুমী রায় ভট্টাচার্য। চাকরি জীবন থেকে অবসর নিয়ে, স্বেচ্ছা অবসর নিয়ে তিনি একটি এনজিওর সঙ্গে যুক্ত আছেন, যেটি স্কুল শিক্ষার সঙ্গে, বিশেষ করে শিশু শিক্ষার সঙ্গেই যুক্ত। আর জয়ঢাক প্রকাশনার শিল্প নির্দেশনার কাজটি তিনিই দেখাশোনা করেন। তিনি খুব ভালো আঁকেন। এখন আমরা আমাদের প্রধান অতিথিদের বরণ করে নিচ্ছি। এখন বরণ করে নিচ্ছেন মাতাজি এবং ছাত্রীরা। এখন স্বাগত ভাষণ দেবেন
রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের সহ সম্পাদিকা এবং আমাদের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা পূজনীয়া সোমপ্রাণা মাতাজি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রীমৎ স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই ভগিনী নিবেদিতা, ভগিনী ক্রিস্টিন, ভগিনী সুধীরা ও পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজিকে। আজকের সভায় উপস্থিত আছেন পরম পূজনীয় প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা মাতাজি, সম্পাদিকা রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যা ভবন কলেজ এবং রামকৃষ্ণ সারদা মিশন হেডকোয়ার্টার্স গভর্নিং বডি ট্রাস্টি। পূজনীয় মাতাজিকে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত আছেন পূজনীয়া প্রব্রাজিকা ধৃতি প্রাণা মাতাজি, সম্পাদিকা রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম সিআইটি রোড। পূজনীয়া মাতাজি রামকৃষ্ণ সারদা মিশন হেডকোয়ার্টারের গভর্নিং বডি ট্রাস্টি এবং সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট। মাতাজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিশু সাহিত্যিক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য মহাশয়, তাঁকেও আমাদের প্রীতি নমস্কার এবং স্বাগত জানাই। নমস্কার ও স্বাগত জানাই তার সুযোগ্যা সহধর্মিণী শ্রীমতী মৌসুমী দেবীকে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্পাদিকা মাতাজি পূজনীয়া দেবপ্রাণা মাতাজি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি, তাকেও আমরা সকলের পক্ষ থেকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাই এই বিদ্যালয়ের এবং অন্যান্য অতিথি শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দকে। স্নেহ শুভেচ্ছা জানাই সকল ছাত্রীদের। আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানটি বিদ্যালয়ের 125 বর্ষপূর্তির বর্ষব্যাপী উৎসবেরই অঙ্গ। আজ বিশ্বকন্যা দিবস, ইন্টারন্যাশনাল ডটার্স ডে। এই দিনটিকে আমরা শিশুকন্যা দিবস রূপে নির্বাচন করেছি। মনু সংহিতায় মহর্ষি মনু বলেছেন, কন্যা অপি এব পালনীয়া শিক্ষণীয়া অতি যত্নতঃ। কন্যাকেও অতি যত্নের সঙ্গে পালন করবে ও শিক্ষা দেবে। যে কোনো সে কোন যুগে মনু মহারাজ কথাটি বলেছিলেন, আজকের এই সমস্যা সংকুল সমাজে আমরা বিশেষভাবে বুঝতে পারছি কন্যা সন্তানকে কতটা সুরক্ষিত করার প্রয়োজন এবং সুশিক্ষিত করার প্রয়োজন, কারণ তারাই হচ্ছে ভবিষ্যতের মা। আদর্শ মাই আদর্শ মানুষ তৈরি করতে পারেন, আদর্শ জাতি গঠন করতে পারেন। সুতরাং শিশুকাল থেকেই কন্যাকে তার দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন করানোই আমাদের কর্তব্য। বিশ্বের সব শিশুরা সুরক্ষিত থাকুক, সুন্দরভাবে বিকশিত হয়ে উঠুক, এটাই আমাদের চেষ্টা ও প্রার্থনা। নমস্কার। এখন আমরা প্রধান অতিথি শ্রীযুক্ত দেবজ্যোতি ভট্টাচার্যের মূল্যবান বক্তব্য শুনব। সুপ্রভাত। উপস্থিত পূজনীয়া মাতাজিদের আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে শিশু কন্যা দিবসে ভগিনী নিবেদিতার কৃপাধন্য এবং স্মৃতি বিজড়িত এই স্কুলের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং এটা মুখের কথা নয়, এটা আমার একেবারে মন থেকে উঠে আসা একটি কথা। আর আমাকে যে বলা হয়েছে, বলবার সুযোগ দেওয়া হয়েছে, সেটাও আমার সৌভাগ্য। এইটুকু কথা এখানে উপস্থিত বয়স্কদের জন্য। এরপরে বাকিটা কিন্তু আর তাদের না, বাকিটা ছোট যারা আছে তাদের সঙ্গে গল্প করা। একদম আজকে বাকি যতটুকু কথা সব তোমাদের সঙ্গে। বড়রাও শুনতে পারে, তাহলে তখন তাদের একটু ছোট হতে হবে, না হলে কিন্তু হবে না।
এটা কিন্তু প্রথম কথা। তা শুরু করি একটা ছোট্ট কবিতার টুকরো দিয়ে, আমার লেখা নয়, প্রবলাদিকা সমপ্রাণার লেখা একটি ইংরেজি কবিতা একটা টুকরো, সেটাকে আমি করে এনেছি কারণ এটা খুব উপযুক্ত। সেটি হচ্ছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল হায়ার সেকেন্ডারির বর্তমান প্রধান শিক্ষিকা মাতাজি সত্যব্রত প্রাণার লেখা। এর সন্ধানে তোমার সমুদ্র যান চঞ্চল তরঙ্গ শীর্ষে ভেসে অর্ধেক পৃথিবী ঘুরে এসেছিল ঋষিদের দেশে। দৃষ্টি ছিল উন্মোচিত, মন মগ্ন ছিল মহাধ্যানে, শতলক্ষ ঘণ্টাধ্বনি সম তার প্রভুর আহ্বানে। সিংহীর সন্ধানী দেশ, তার মাঝে সিংহ নারী পেল, ঈশ্বর নির্দিষ্ট তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল। এই যে মানুষটা, ইনি ছিলেন বজ্র সাধিকা। এই শব্দটার মধ্যে খুব একটা অন্য গুরুত্বপূর্ণ মজা আছে, সেই মজার গল্পটা আগে বলি। তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের জাতীয় প্রতীক হোক বজ্র, আমাদের নিশানে বজ্রের চিহ্ন থাক। কেন? আজ থেকে অনেক দিন আগে, না সেই 1898, সেই সময়ে যখন তিনি আসছেন, 19 শতকের শেষে তিনি যখন এখানে আসছেন, এসে তিনি বলছেন যে এদেশের প্রতীক হোক বজ্র। কেন? আগে বজ্রের গল্পটা একটু শুনি। বজ্রের একটা গল্প তো আমাদের পুরাণে দুটো গল্প আছে, কিন্তু একটা গল্প হচ্ছে কি একটা ভীষণ বড় আত্মত্যাগের গল্প, সেটা হলো দধিচির গল্প। বৃত্তাসুর নামে একটা পাজি অসুর, সে যখন ভীষণ গন্ডগোল শুরু করলো, তাকে তো কিছুতেই মারা যাচ্ছে না, সব অস্ত্র শস্ত্র নিয়ে হার মেনে যাচ্ছে। আর দেবতাদের যে সৈনিকরা, তারা লড়াই করছে, কিন্তু তারা তো বেচারারা চাকরি করে, লড়াই করছে কেন? মাইনে পাবে বাড়িতে দিকে, তারা কি আর তো প্রাণ দিয়ে লড়বে? ফলে বৃত্তাসুরকে আর হারানো যায় না। তখন একজন বলল যে আমার বুকের পাঁজরাটা দিয়ে অস্ত্র বানাও। তিনি ছিলেন দধিচি। দধিচির বুকের পাঁজরাটাকে নিয়ে যে অস্ত্র তৈরি করলো, সেই অস্ত্রই হলো বজ্র, এবং তার আঘাতে সেই অসুরকে মারা হলো। এই হলো একদিকের গল্প। আরেকটা গল্প আছে উপনিষদে, সেখানে বলে আকাশ থেকে যখন বিদ্যুৎ চমকায় বাজ পড়ে, সেটা আসলে দেবতাদের একটা উপদেশ। তারা মানুষের সঙ্গে সরাসরি ওই বজ্রপাতের মধ্যে কথা বলেন, দয়া ইত্যাদি 3টি উপদেশ দেন। ওই যে দাগ হয় না বাজে, এরকম দেখুন না, সেই চিহ্নটাকে বলা হয় ঈশ্বরের উক্তি। কাজেই ওই দিক দিয়ে বজ্র হচ্ছে আত্মত্যাগের প্রতীক, অপরাধীকে অন্যায়কারীকে মারবার জন্য নিজের সর্বস্ব দেওয়ার প্রতীক, অন্ধকারকে তাড়াবার জন্য নিজের সবটুকু দেবার প্রতীক হলো বজ্র। একই সঙ্গে মানুষকে কর্তব্যকে বোঝানোর জন্য সৃষ্টিকর্তার উপদেশও থাকে বজ্রে। এটা গেল বজ্রের একদিক। এবারে আসি এখনকার দিনে যারা এই ধরো এইটে পরে, তারা কিন্তু ওটা পড়তে আরম্ভ করবে। সেটা হলো, আচ্ছা বাজ পড়লে কি হয়? প্রথম উত্তর হচ্ছে মানুষ মরে যায়, তাই না? গাছ পুড়ে যায়, তাই তো? কে জানে হ্যাঁ বললি রে? ঠিক। এইবারে যে হ্যাঁ বললি তাকে আরেকটা খবর দিই। সেটা হলো, পৃথিবীতে প্রতি বছর কটা বাজ পড়ে বিদ্যুৎ চমকায় কেউ জানো? 140 কোটিটা। তার মধ্যে প্রায় 46 কোটি মাটিতে বাজ পড়ে। কটা মানুষ মরে? 2-4টে। তাহলে বাজ তো আসলে মানুষ মারে না, কি করে? এই যে এত বাজ পৃথিবীতে পড়ছে কেন? মঙ্গলের জন্য। কিসের মঙ্গল? পুষ্টি। কিসের পুষ্টি? আমাদের শরীরের একটা প্রধান পুষ্টির উপাদান বাতাসে মিশে আছে, তার নাম নাইট্রোজেন। বাজ কি করে? ওই নাইট্রোজেনকে ধরে বেঁধে জলে মিশিয়ে ওর বিদ্যুৎ দিয়ে মাটিতে ঢোকায়, সেটা পুষ্টি হয়ে আমাদের শরীরে আসে। এই যে আমরা এখন আমাদের শরীরের যে মাংস পুষ্টি যা আছে, তার পেছনে তাহলে এই যে 50 কোটি প্রায় বাজ পড়ে,
তার একটা বড় ভূমিকা আছে। জীববিজ্ঞানের শিক্ষিকা এখানে থাকলে তারা বলবেন একে বলে নাইট্রোজেন চক্র। বাজ অশুভকে ধ্বংস করে, তার সৃষ্টি চূড়ান্ত আত্মত্যাগের মধ্যে দিয়ে। আর বাজ কি করে? জমিকে উর্বর করে যাতে সেই জমি ভালো ফসল দেয়। তাই যখন তিনি বলেছিলেন এদেশের জাতীয় প্রতীক হোক বজ্র, এই এত বড় গল্পটা তার মধ্যে নিহিত ছিল। আর আজকেও এখানে পত্রিকাতে বা এখানে যেখানে দেখছি, তার বাজের ছবিটা এই সংস্থা বহন করে চলেছে। কাদের জন্য? এটা কিন্তু সবই তোমাদের ছোটদের জন্য। আবার বলছি, গল্পটা ছোটদের সঙ্গে, বড়রা ছোট হয়ে শোনো, ভালো কথা, কিন্তু কথাটা তোমাদের জন্য। এই যে বাজের ছবিটা এরপরে যখনই চোখে পড়বে, মনে রাখবে সেই 1898 তিনি এসেছিলেন, মাত্র 1911 অব্দি এদেশে ছিলেন, তার মধ্যে 7টা বছর ছিলেন, 5টা বছর বাইরে। ওইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদের জন্য এমন একটা সাংঘাতিক জিনিস তিনি বলে দিয়ে গেছেন। এবার আরেকটা কথা হলো যে যদি তাই বলি, তাহলে উনি দধিচির সঙ্গে তুলনা কেন করব? মানে বাজটা কিন্তু শুধু ওনার উপদেশ নয়, ওনার নিজের জীবন দিয়েও কিন্তু তিনি প্রমাণ করেছেন তিনি নিজেই সেই বজ্র ছিলেন। হ্যাঁ, আমরা মেয়েদের কথা বলতে আমরা বুঝি, কি বুঝি? হঠাৎ করে নরম সরম হবে, সে কথা বললে কথা শুনবে, লক্ষ্মী হয়ে থাকবে। কিন্তু নিবেদিতা, যার নামে এই তোমাদের স্কুল, তিনি কিন্তু নিজে একটি বজ্র ছিলেন সব দিক দিয়ে। কোন কোন দিক দিয়ে? 1 নম্বর, দেখো, যখন বাজ পড়ে সে কিন্তু বেশিক্ষণের জন্য আলোকিত করে না, তার সময়টা থাকে কম, চোখের পলকে আসে চলে যায়। 1898-তে এলেন, 1911-এ দেহান্ত হলো। তার মধ্যে 5টি বছর তো উনি আমাদেরই কাজে বিদেশে গিয়েছিলেন বারংবার। বাকি যেটুকু সময় ছিলেন, ওইটুকু সময়ের মধ্যে এমন একটা সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করলেন যে আজকে এই স্কুল এত বড় অনুষ্ঠান, সবকিছু চলছে, গম গম করে কাজটা হচ্ছে, এবং এত তোমাদের ছোট ছোট মেয়েদের বড় করে তুলছেন ওরা। সেই ওই কয়েকটা বছরের ওইটুকু সময়ে যে বিশাল আলোটা দিয়ে গেলেন, বিরাট বিদ্যুৎটা মাটিতে গেঁথে দিয়ে গিয়েছিলেন, তার প্রভাব। আর যখন আরো বড় হবে, যখন ভারতীয় শিল্প আন্দোলন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন, এর গল্পগুলো যখন পড়বে, তখন দেখবে শুধু স্কুল বা তোমাদের শিক্ষা নয়, সেটা তার বড় কাজের একটা অংশ ছিল। ওই বাজ আমাদের দেশে আরো অনেক কিছু করে দিয়ে গেছে, এক বজ্রাঘাত। দ্বিতীয় কারণ কি? যেটা বললাম, নাইট্রোজেন চক্র কি করে? মাটির উর্বরতা বাড়ায়, বাজ বলেছিলাম না? এই একটা কাজ সাংঘাতিকভাবে কিন্তু উনি তোমাদের জন্য করেছেন। কিরকম করে তোমাদের জন্য করেছেন? দেখো, আমাদের দেশে মেয়েদেরকে পড়াশোনা শেখানো তার একটা বহু পুরনো ট্র্যাডিশন ছিল। অনেককাল আগে লীলাবতীর মতন মেয়েরা এসেছেন, গার্গীর মতো মেয়েরা এসেছেন, তাদেরকে বিশাল পড়াশোনা করানো হয়েছে। কিন্তু তারপর মধ্যে একটা দীর্ঘ সময় ছিল যখন মেয়েদেরকে পড়াশোনার থেকে সযত্নে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। এই অন্ধকার যুগটা আবার আমাদের এখানে কাটতে আরম্ভ করলো যখন, সেটা হলো আজ থেকে প্রায় 210-12 বছর আগে, 1811-12। ওই সময় একজন ইংরেজ মহিলা এলেন, তিনি এসে 8টা মেয়েদের স্কুল প্রায় 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠা করেন কলকাতায়। এই শুরু। এরপর বেথুন সাহেব এলেন, বিদ্যাসাগর মশাই নমস্য মানুষ, 35টি স্কুল একা হাতে তৈরি করা মেয়েদের জন্য তৈরি হলো। এই করে এগোচ্ছিল, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা মোটেই ভালো দাঁড়াচ্ছিল না। কেন দাঁড়াচ্ছিল না? তার কারণ, ওরা যখন স্কুলগুলো তৈরি করছিলেন, সেই স্কুলে যেটা পড়ানো হচ্ছিল সেটা কি? শুধু অক্ষর চেনানো, একটু অঙ্ক। আরেকটাও সমস্যা ছিল, সেখানে
যারা শিক্ষিত পরিবার, একটু ভালো পরিবারে যারা আছেন, তারা কেউ মেয়েদের সেখানে পাঠাতেনই না। যার জন্য প্রায় 70-80 বছর ধরে মেয়েদের পড়াশুনো শেখানোর একটা বড় প্রচেষ্টা চলা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি 19 শতকের শেষাশেষি একটা সময় সরলা দেবী দেবেন মাধ্যমিক পরীক্ষা। তখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন হ্যাঁ, মেয়েরা পড়াশুনো শিখুক, সে তো ভালো, ওসব পরীক্ষা টরীক্ষা আবার কেন। 1811-12 পর থেকে মেয়েদের স্কুল শুরু হলো, তোমাদের জন্য স্কুল শুরু হচ্ছে। তার 50-60 বছর পরেও কিন্তু এইটা মানুষের বক্তব্য, মেয়েদের আবার পরীক্ষা কি, পড়াশোনা একটু শিখুক। এই যে জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ভগিনী নিবেদিতার অবদানটা, এই যে স্কুলটা বিবেকানন্দের প্রতিষ্ঠিত যে স্কুল, তাতে এসে যখন তাকে দায়িত্ব দেয়া হলো, উনি কি করলেন, হবার পর একটা ব্যাপার ঘটেছিল, সেইটা বলি, সেটা খুব মজা। যেমন ধরো, আজকে যদি তুমি এখান থেকে ধরো কম্বোডিয়ায় গেলাম, একটা দেশের নাম বললাম, সেইখানে তুমি গেছো, গিয়ে তুমি ঠিক করলে তুমি ওখানের মেয়েদের স্কুলে পড়াবে। কি পড়াবে? জানি না। কেন? আমি দেশটাকেই তো জানি না। আমি সেখানে যদি ভারতবর্ষের গল্প পড়াই, তার কোনো মানে আছে? নেই। তাহলে আগে কি করতে হবে? আগে জায়গাকে চিনতে হবে। সেই 11 বছরের, মাত্র এই 13 বছরের মধ্যেই ঘটছে কিন্তু এসব। এসে প্রথমে গেলেন তীর্থযাত্রায়, ঘুরলেন, দেখলেন, দেশকে প্রথম উপলব্ধি করলেন, মাটিটাকে চিনলেন। চেনবার পর যখন এখানে তোমাদের পড়াশুনো করাবার জন্য তৈরি করছেন, কি পড়বে, তখন তিনি যেটা দেখতে পাচ্ছেন, এতদিন ধরে মেয়েদের পড়াশুনো যেটা করানো হচ্ছিল সেটা ভালো, প্রচেষ্টাটা শুভ, কিন্তু যেটা হচ্ছিল তাতে তো কাজের কাজ হবে না। কাজের কাজ হবে কি করলে? কাজের কাজ হবে তাকে ইতিহাস শেখা। তার পড়াশুনোর মধ্যে কি কি আনতে হবে? তাকে ইতিহাস শেখাও। আজকে যে মুহূর্তে সে ইতিহাস পড়তেন, তিনি কি বুঝছেন, যে মুহূর্তে সে ইতিহাস পড়তে শিখবে, সে দেখবে এখানে লীলাবতী আছে, গার্গী আছে, তাদের মতন মৈত্রেয়ী আছে, এরকম মেয়েরা এখানে আছে যারা প্রচুর পড়াশোনা করেছে। তারা জানতে পারবে এই দেশটা একসময় পৃথিবীতে সেরা ছিল। তারা জানতে পারবে পৃথিবীতে একমাত্র দেশ ভারতবর্ষ যে 1000 বছরের ওপর সময় ধরে কোনো বিদেশি দেশকে আক্রমণ করেনি। এগুলো তারা জানতে পারবে, তখন তারা গর্বিত হবে, তাদের মধ্যে গর্ব বাড়বে। তার সঙ্গে তারা বুঝবে যে তাদের বাবারা, মায়েরা সবাই তাদের যেটা শেখায় যে মেয়েদের পড়াশুনো শেখা পাপ, তখন ওসব বলতো মেয়েদের পড়াশুনো শেখাটা পাপ, মেয়েরা পড়াশুনো শিখলে সর্বনাশ হয়, তাদের সবাই মরে যায়, এসব বলতো। তিনি তাই তাদের প্রথম বললেন ইতিহাস পড়াবো, তাহলে মেয়েরা বুঝতে পারবে যে এগুলো মিথ্যে কথা। তারপরে কি বললাম? ভূগোল পড়াতে হবে। বিপুল মানে পরিবর্তন, মানে কি, মেয়েদের পড়াশুনোর গোড়াটাকে ধরে পুরো মুচড়ে দুমড়ে পাল্টে দিচ্ছেন। ভূগোল কেন? নিজের দেশকে চেনো, নিজের দেশের সমস্ত সম্পদকে জানো। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আজকে এই মুহূর্তেও কিন্তু কারিকুলামের অংশ, সেটা হচ্ছে মানসাঙ্ক, মানে কাগজ ছাড়া মনে মনে অঙ্ক কর মুখে। এইটা মস্তিষ্ককে নাড়া দেয়, ধারালো বানিয়ে দেয়। এইভাবে উনি যেটা শুরু করলেন, মেয়েদের পড়াশুনো শেখানোর জায়গাটাকে আমূল বদলাচ্ছেন, মাটি তৈরি করছেন। উনি জানতেন তা পরের দিনে কিন্তু 100 জন গ্রাজুয়েট মাস্টার্স তৈরি হবে না। উনি কি করেছিলেন? উনি ছিলেন বজ্রক, উনি মাটিতে পড়ছেন, মাটিকে, বাজ যেমন মাটিকে উর্বর করে, মাটিকে চানছে, উর্বর করছে, জমিতে ইতিহাস, ভূগোল, অঙ্ক মেয়েদের শিক্ষার জমিতে মিশিয়ে দিচ্ছে। কেন মেশাচ্ছে? ওর থেকে রস টেনে তারা বড় হয়। এই কাজটা করেছিলেন। এই জন্য ভগিনী নিবেদিতা হলেন বজ্রকন্যা। বজ্রের মতন অল্প সময় ঝরে পড়ো, আক্রমণ করো অন্ধকারকে, তাকে ভেঙে দাও, পাশাপাশি মাটিকে গড়ে তোলো, যাতে সেই মাটিতে অনেক দিন ধরে ভালো ভালো গাছ তৈরি হতে পারে। আসি গাছের কথা। এইবারে একটা জিনিস বলি, গাছে কি করে? ধরো ঘাস,
ধরো গাছ, তারা কি করে? সবাই একটা কাজ, বাতাসকে পরিষ্কার করে, নোংরাকে সাফ করে। 2 নম্বর কি, আমরা যা খাবার দাবার খাই সেটা তৈরি করে। ঘাসও করে, ঘাসের ব্যাপার কি, আজ বানায় কাল মরে যায়। বড় গাছ কি করে? সে কিন্তু মরে না, বহুদিন ধরে সে ছায়া দেয়, সে খাবারও বানায়, বাতাসকেও পরিষ্কার করে, আবার বিরাট ছাতা হয়ে 100-200 বছর ছায়া দেয়। ভগিনী নিবেদিতা কিন্তু সেই গাছ, তিনি বজ্র, সেই মাটি, তিনি সেই গাছ, যে গাছ বায়ুকে পরিষ্কার করে, ফলও দেয়, আবার বহুদিন ধরে তার ছায়া দেয়। সেটা করা যে সত্যি, তার প্রমাণ কি? এই যে আজকে তোমরা সব এখানে বসে আছো। আজকে আরো একটা মজার কথা, একটি তোমাদেরই এক দিদি আমাকে ফোন করে, সে অন্য পেশায় রয়েছে। সে আমাকে ফোন করে প্রথম যোগাযোগ করায় যে আপনি যদি আমাদের এখানে এই স্কুলে আসেন, আমি ওই স্কুলে আগে পড়তাম, আমায় বলেছিল। সে এখন এইখান থেকে পড়াশুনো শিখে জীবনের পথে দাঁড়িয়ে গেছে, তোমরা দাঁড়াবে। তার মানে কি, গত এতগুলো বছর ধরে ভগিনী নিবেদিতা সেই গাছটা, এই যে ছায়াটা দিয়েছে, সেই ছায়া তোমাদের এখনো বড় করে তুলছে। কেন এতগুলো কথা বলছে? তার কারণ, কে ঘাস হব আর কে গাছ হব সবটা তো আমার হাতে নেই, কিন্তু মনে মনে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে 1 লাইন, বেশি না, সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজবার আগে 1 লাইন বলা, আমি গাছ হব। আর রাত্রিরে শুতে যাওয়ার আগে একবার বলা, আমি একটা গাছ হব। ব্যাস, আর কিছু করতে হবে। এইটা করিস, তা দেখবি খুব মজা হবে। 3 নম্বর একটা কথা, সেটা হলো আগুন। আগুনের মজা কি? আগুন কি করে? এক কথায় বললে পুড়িয়ে দেয়, তাই তো? না, আগুন আরো অনেক কিছু করে, যেমন সূর্যের আগুন পুরো আমাদের সবাইকে বানিয়ে ফেলেছে। কিন্তু যে কারণে আগুনের কথা তোলা, সেটা অন্য একটা কারণ। সেটা হচ্ছে আগুনের একটা খুব মজার গুণ আছে। কিরকম গুণ? দেখ, একটা দেশলাই কাঠির মাথাতে যে আগুন, তার যা ক্ষমতা, একটা এত বড় সূর্যের আগুন তার একই ক্ষমতা। সেটা কি? সেটা হচ্ছে কাছাকাছি কেউ এলে তার গায়ে আগুনটা ছড়িয়ে দাও। দেশলাই কাঠি থেকেও হয়, প্রদীপ থেকেও হয়, মশাল থেকেও হয়, সূর্য থেকেও হয়, কাছাকাছি গেলেই আগুনটা তার গায়ে ধরে যাবে। এইটাই হলো আসল। প্রথম আগুন শ্রীরামকৃষ্ণ, তার আগুন অনেক দিকে গেছে, স্নিগ্ধ আগুন। তার একটি শিখা এসেছিল বিবেকানন্দের মধ্যে, তিনি জ্বলে উঠলেন সেই আগুনের ছোঁয়ায়, কিন্তু সে আগুনের চরিত্র বদলে গেল। আজকে একটা দেশলাই কাঠি থেকে একটা মশালে গেলে চরিত্র বদলে, তিনি আরেক রকম আগুনে জ্বলে উঠলেন। সেই আগুন তার থেকে ছুঁয়ে গেল কাকে? ভগিনী নিবেদিতাকে। ছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল, হলেন ভগিনী নিবেদিতা। আরেকভাবে আগুনটা জ্বলে উঠলো। কোন ভাবে জ্বলে উঠলো? তোদের পড়াশুনো শেখানোর জন্য, তোদের জমি বানানোর জন্য, তোদের বোঝানোর জন্য যে ভয় নেই, আমাদের খুব শক্তি। ওই যে আগুনের দানাটা উনি দিয়ে গেলেন, সেই আগুনটা কারা বয়ে নিয়ে চললেন? এই যে মাতাজিরা রয়েছেন, জুনিয়া মাতাজিরা, তারা সেই আগুনটা বয়ে নিচ্ছেন। আর কি করছেন? ক্লাসে ক্লাসে প্রতি মুহূর্তে যখন তোমার মাথায় হাত রাখছেন, তোমায় পড়াচ্ছেন, তোকে শাস্তি দিচ্ছেন, সাজা দিচ্ছেন, ভালোবাসছেন, তোদের মধ্যে একটু একটু করে সেই আগুনটা ছুঁয়ে দিচ্ছেন। কাজেই যারা এখানে পড়ছো, তৈরি হচ্ছ, তারা যেন সেই যে আগুনটা, সেই আগুনটা নানান পথ ধরে তোমার মধ্যেও আছে, ভয় নেই। যখন ভয় পাবো, যখন চিন্তা করব যে আর পারছি না, দুঃখ হচ্ছে, ভেতর দিকে তাকাবো, তাকিয়ে দেখবো এক বিন্দু আগুন জ্বলছে, যে আগুন দিয়ে গিয়েছিলেন ভগিনী নিবেদিতা, যে আগুন তোমাদের মধ্যেও দেওয়া হয়েছে, যে আগুনটা সব খারাপকে পুড়িয়ে শেষ করে দেয়, ভালোকে ভালো রাখে। এবারে কেন এতগুলো কথা, কেন আগুনটাকে এখনো দেখার দরকার আছে, তার একটা ভূমিকা। যখন নিবেদিতা কাজ শুরু করেছিলেন, জানোই তো, পৃথিবীতে ছেলের অর্ধেক, মেয়ের সংখ্যা অর্ধেক, মানে মানুষ যত তার অর্ধেকই মেয়ে। তখন কিন্তু ভারতবর্ষে অর্ধেক মেয়ের প্রায় কেউই পড়াশোনা করতে পারত, খুব কম, নেই প্রায়। তারপর এত বছর ধরে সেই আগুন নানান পথে বয়ে 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 গিয়ে আজকেও হয়নি।
এখনো প্রতি 100 জন ভারতীয় মেয়ের মধ্যে 37 জন লেখাপড়া জানে না, পড়তে জানে না। এবার কথা হচ্ছে তাদের মধ্যে আগুনটা পৌঁছয়নি। কে পৌঁছে দেবে? কে দেবে? তোরা দিবি। তোদের মধ্যে যে আগুনটা দিচ্ছেন, ওরা দিচ্ছেন, এটা কিন্তু তোমরা ধার নিচ্ছ। ধার নিলে শোধ দিতে হয়। ওই যে 100-র মধ্যে 36 জন মেয়ে এখনো জানে না, ভগিনী নিবেদিতার যে আগুনটা বয়ে এসে তোমরা পেয়েছ, সেটা দিয়ে চেষ্টা করো যেন তাদের ঋণটা শোধ করা যায়, তাদের যেন শেখাতে পারো। আরেকটা কথা বলি, শেষ কথা, সেটা হলো আজকে চারপাশে তাকিয়ে দেখা যাচ্ছে যেটা, মেয়েরা যত পড়াশুনো শিখে এগিয়ে আসছে, যত লড়াই করে সামনে উঠে আসছে, তত কিন্তু সবাই মিলে চাইছে যাতে মেয়েরা পিছিয়ে যায়। তাদেরকে মারছে, ধরছে, খুন করছে, পিছিয়ে দিচ্ছে, অপমান করছে সব জায়গায়। তোমরা আজকে ওই রোজ সকালে একবার করে ওই খেয়াল করবে, বলবে আমার মধ্যে একটা আগুন আছে, আমাকে যদি কেউ বলে ছোট, আমায় যদি কেউ মারতে আসে, আমি তাকে পুড়িয়ে দেব। এই কথাই মনে রেখো। এই জিনিস দিয়ে গিয়েছেন তোমাদের ভগিনী নিবেদিতা। আজকে তার 125 বর্ষ পূর্তির অনুষ্ঠানে এখানে দাঁড়িয়ে এই উপদেশ আমি দিচ্ছি না, তার যে নীতি চলে আসছিল তার দুটি কথা আমার মতন করে তোমাদের বললাম। আশা করি আরো কাজে লাগবে। সবাইকে নমস্কার। এখন শুরু হচ্ছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিদ্যালয়ের 125 বর্ষ পূর্তিতে গত 28শে ফেব্রুয়ারি 2024 প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল আন্তর্বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। 6টি বিষয় ছিল: আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, অঙ্কন, যোগাসন এবং গল্প বলা। প্রতিযোগী ছাত্রীদেরও 2টি বিভাগে ভাগ করে নেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিয়ে তৈরি হয়েছিল শিশু বিভাগ, আর তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিয়ে ক বিভাগ। এই প্রতিযোগিতায় 36টি বিদ্যালয়কে আবেদনপত্র পাঠানো হয়েছিল এবং ওই সব বিদ্যালয় থেকে 273 জন ছাত্রী অংশগ্রহণ করেছিল, আর তাদের মধ্যে পুরস্কার জিতে নিয়েছে 72 জন। শুরু হচ্ছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। নমস্কার। আজ পুরস্কার প্রদান শুরু করার আগে আপনাদের কয়েকটা কথা একটু জানিয়ে রাখছি যে 28শে ফেব্রুয়ারি আয়োজিত যে আন্তর্বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, তাতে সমস্ত প্রতিযোগী এতটাই ভালো পারফরমেন্স করেছে যে নিবেদিতা বিদ্যালয়ের পক্ষ থেকে শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড নয়, প্রথম থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আরেকটি ব্যাপার হলো যে আজকের তারিখেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অনেক স্কুলই আমাদের জানিয়েছেন যে যারা পুরস্কার পাচ্ছে তাদের অনেকেই সেই সব পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আজ আসতে পারছে না। আবার অনেক স্কুলে পরীক্ষার সিট পড়েছে বলে শিক্ষিকারাও অনেকেই আজ আসতে পারেননি। এই অবস্থায় আমরা সবাইকে অনুরোধ করছি যে কোনো ছাত্রী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট স্কুলের পক্ষ থেকে স্টেজে এসে আপনারা পুরস্কার সংগ্রহ করে নেবেন। এবার আমরা পুরস্কার প্রদান শুরু করছি। প্রথমে ডেকে নেব শিশু বিভাগের পুরস্কার প্রাপকদের। সঙ্গীতে শিশু বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে মাতৃশক্তি শিক্ষা সেবা ও সংস্কৃতি সমাজের প্রথম শ্রেণীর ছাত্রী ঐশানী নাথ। সঙ্গীতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রণ্যসা দাস, প্রথম শ্রেণী।
সঙ্গীতে তৃতীয় পুরস্কার পেয়েছে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বিদিতা মাইতি। সঙ্গীতে চতুর্থ পুরস্কার পেয়েছে এখন তৃতীয় পুরস্কার দেওয়া হচ্ছে। সঙ্গীতে চতুর্থ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী আরশি দত্ত, দ্বিতীয় শ্রেণী। সঙ্গীতে পঞ্চম পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অশ্মি মণ্ডল। সঙ্গীতে ষষ্ঠ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অদ্রিতা দাস। সঙ্গীতে ষষ্ঠ পুরস্কার পেয়েছে ছাত্রমঙ্গল অভয় স্মৃতি বিদ্যানিকেতনের প্রথম শ্রেণীর ছাত্রী দেবজিতা ঘোষ। এবার নৃত্য প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। নৃত্যে প্রথম পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অনুষ্কা প্রথম পুরস্কার পেয়েছে। নৃত্যের দ্বিতীয় পুরস্কার পেয়েছে মাতৃশক্তি শিক্ষা সেবা ও সংস্কৃত সমাজের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সৌমশ্রী ঘোষ। ও দ্বিতীয় পুরস্কার নিচ্ছে। অনুষ্কা যাচ্ছে এখন, যাও প্রথম পুরস্কারটা নিয়ে নাও। অনুষ্কা প্রথম পুরস্কার পেয়েছে। এবার দ্বিতীয় পুরস্কার নিচ্ছে মাতৃশক্তি শিক্ষা সেবা ও সংস্কৃতি সমাজের সৌমশ্রী ঘোষ। এবার নৃত্যে তৃতীয় পুরস্কার পাচ্ছে মহাকালী পাঠশালার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী কৌশিকী দাস। নৃত্যে চতুর্থ পুরস্কার পাচ্ছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ঋদ্ধিমা পাল। নৃত্যে পঞ্চম পুরস্কার পাচ্ছে মহাকালী পাঠশালার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সৃজা সরকার। নৃত্যে ষষ্ঠ পুরস্কার পাচ্ছে টাকি হাউস সরকার উদ্যোগিত উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের প্রথম শ্রেণীর ছাত্রী মৃন্ময়ী দত্ত। নৃত্যে ষষ্ঠ পুরস্কার পাচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিদ্দা পণ্ডা। ও অনুষ্ঠান করছে বলে আজকে স্কুল ড্রেসে এখন নেই। এবার আবৃত্তি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করছি। আবৃত্তিতে শিশু বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বৃষ্টি কথা বাগ। আবৃত্তিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরশিয়া সিং। আবৃত্তিতে তৃতীয় পুরস্কার পেয়েছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সৃজা রায়। আবৃত্তিতে চতুর্থ পুরস্কার পেয়েছে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আদিয়া পাত্র। আবৃত্তি
আবৃত্তিতে পঞ্চম পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা পাঠ ভবন গঙ্গারামপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পৃথা মণ্ডল ও আজকে অনুপস্থিত আছে। আবৃত্তিতে ষষ্ঠ পুরস্কার পেয়েছে লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অদ্রিজা সিং। আবৃত্তিতে ষষ্ঠ পুরস্কার পেয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয় বেলগাছিয়ার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরশি তপাদার। এবার অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রাপকদের নাম বলছি। অঙ্কনে শিশু বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয় বেলগাছিয়ার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অনন্যা কর্মকার। অঙ্কনে দ্বিতীয় পুরস্কার পেয়েছে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অনন্যা সাহু। অঙ্কনে তৃতীয় পুরস্কার পেয়েছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তানিয়া পাল। অঙ্কনে চতুর্থ পুরস্কার পেয়েছে আদি মহাকালী পাঠশালার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অভিলাষা পাত্র। আজকেও আসতে পারেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। অঙ্কনে পঞ্চম পুরস্কার পেয়েছে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুরের প্রথম শ্রেণীর ছাত্রী অশিরিয়া দাস, প্রথম শ্রেণী। সেও আজকে আসতে পারেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। অঙ্কনে ষষ্ঠ পুরস্কার পেয়েছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী বৈশালী পাল। এবার যোগাসনের পুরস্কার প্রাপকদের নাম। শিশু বিভাগে যোগাসনে প্রথম পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা পাঠ ভবন গঙ্গারামপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শ্রদ্ধা হাজরা ও আজকে অনুপস্থিত আছে। যোগাসনে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ঈশানী দে। ঈশানী দে। এবার যোগাসনে তৃতীয় পুরস্কার পাচ্ছে মাতৃশক্তি শিক্ষা সেবা ও সংস্কৃতি সমাজের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মিমি মণ্ডল। যোগাসনে পঞ্চম পুরস্কার পাচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা পাঠ ভবন গঙ্গারামপুরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিয়াশ্রী দাস, ও আজ আসেনি। যোগাসনের ষষ্ঠ পুরস্কার পাচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সান্বিতা কুমার। এবার ক ও খ বিভাগের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করছি। প্রথমে সঙ্গীতের পুরস্কার। সঙ্গীতে প্রথম পুরস্কার পেয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী সৃজা পাল। সঙ্গীতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুরের চতুর্থ শ্রেণীর ছাত্রী অর্পিতা রায়। সঙ্গীতে তৃতীয় পুরস্কার পেয়েছে
হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী পূজিতা ঘোষ। সঙ্গীতে 4র্থ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী আরাত্রিকা রায়। সঙ্গীতে 5ম পুরস্কার পেয়েছে আনন্দ আশ্রম সারদা জিএসএফপি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী সৃজা পাইন ও আসতে পারেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। সঙ্গীতের 6ষ্ঠ পুরস্কার পেয়েছে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুরের 4র্থ শ্রেণীর ছাত্রী পৃথা চক্রবর্তী ও আজকে অনুপস্থিত আছে বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হবে। এবার নৃত্য প্রতিযোগিতার পুরস্কার। নৃত্যে প্রথম পুরস্কার পেয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী হোমাগ্নি মুখোপাধ্যায়। নৃত্যে দ্বিতীয় পুরস্কার পেয়েছে মহাকালী পাঠশালার 4র্থ শ্রেণীর ছাত্রী বৃথি সরকার। নৃত্যে তৃতীয় পুরস্কার পাচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা পাঠভবন গঙ্গারামপুরের 3য় শ্রেণীর ছাত্রী ঈশা মণ্ডল ও আজকে অনুপস্থিত আছে। নৃত্যের তৃতীয় পুরস্কার পাচ্ছে বেথুন কলেজিয়েট স্কুল প্রাতঃকালীন বিভাগের 4র্থ শ্রেণীর ছাত্রী শুভশ্রী অধিকারী। নৃত্যে 4র্থ পুরস্কার পাচ্ছে ছাত্রমঙ্গল অভয় স্মৃতি বিদ্যানিকেতনের 3য় শ্রেণীর ছাত্রী প্রীতিশা চক্রবর্তী। নৃত্যে 5ম পুরস্কার পাচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী শ্রিয়া ঘোষ। নৃত্যে 6ষ্ঠ পুরস্কার পাচ্ছে আনন্দ আশ্রম সারদা জিএসএফপি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী কাহিনীকর ও আজকে আসতে পারেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। এবার আবৃত্তির পুরস্কার। আবৃত্তিতে প্রথম পুরস্কার পেয়েছে সিথি রামকৃষ্ণ সংঘ সারদা বিদ্যা মন্দিরের 4র্থ শ্রেণীর ছাত্রী মৌত্রিষা চক্রবর্তী। আবৃত্তিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী রিয়াংশী বসু। আবৃত্তিতে তৃতীয় পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী অভিপ্সা দাস শর্মা। আবৃত্তিতে 4র্থ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী অনুমেহা ঘোষ। আবৃত্তিতে 5ম পুরস্কার পেয়েছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী সৌরশ্রী বসাক। আবৃত্তিতে 6ষ্ঠ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী সৌরণ্যা কর। আবৃত্তিতে 6ষ্ঠ পুরস্কার পেয়েছে বেথুন কলেজিয়েট স্কুল প্রাতঃকালীন বিভাগের 4র্থ শ্রেণীর ছাত্রী আরাত্রিকা দাস। এবার অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার। অঙ্কনে প্রথম পুরস্কার পেয়েছে ডাফ প্রাইমারি স্কুল ফর গার্লসের 3য় শ্রেণীর ছাত্রী তুলিকা সাহা ও আজ অনুপস্থিত আছে। ওর হয়ে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে।
অঙ্কনে দ্বিতীয় পুরস্কার পেয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয় বেলগাছিয়ার ৪র্থ শ্রেণীর ছাত্রী পল্লবী ঘোষ। অঙ্কনে তৃতীয় পুরস্কার পেয়েছে বেথুন কলেজিয়েট স্কুল প্রাতঃকালীন বিভাগের ৪র্থ শ্রেণীর ছাত্রী গার্গী সিং। অঙ্কনে ৪র্থ পুরস্কার পেয়েছে আনন্দ আশ্রম সারদা জিএসএফপি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী সায়ন্তনী বিশ্বাস। ও আজ আসেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। অঙ্কনে ৫ম পুরস্কার পেয়েছে টাকি হাউস সরকার উদ্যোগিত উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের ৩য় শ্রেণীর ছাত্রী ঋতন্না দেব। ও আসেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। এবার যোগাসনের পুরস্কার। যোগাসনে প্রথম পুরস্কার পেয়েছে মহাকালী পাঠশালার ৩য় শ্রেণীর ছাত্রী ঋদ্ধি সিংহ। যোগাসনে দ্বিতীয় পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী দীক্ষিতা কর্মকার। যোগাসনে তৃতীয় পুরস্কার পেয়েছে শ্রী শ্রী সারদা দেবী বালিকা বিদ্যা মন্দির ৩য় শ্রেণীর ছাত্রী তৃতীয়া ঘোষ। ও আজকে আসেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। যোগাসনে ৪র্থ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী শ্রয়ী পাল। যোগাসনে ৫ম পুরস্কার পেয়েছে ডাফ প্রাইমারি স্কুল ফর গার্লসের ৩য় শ্রেণীর ছাত্রী অভিপ্রিয়া হাজরা। ও আসেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। যোগাসনের ৬ষ্ঠ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী আদিত্রি পাল। এবার গল্প বলার পুরস্কার। গল্প বলাতে প্রথম পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী রূপকথা দাস। গল্প বলাতে তৃতীয় পুরস্কার পেয়েছে হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী অন্বেষা শীল। গল্প বলাতে ৫ম পুরস্কার পেয়েছে সরস্বতী বালিকা বিদ্যালয় ও শিল্প শিক্ষা সদনের ৩য় শ্রেণীর ছাত্রী সমজিতা শেখ। ও আসেনি বলে স্কুলের পক্ষ থেকে পুরস্কারটি সংগ্রহ করা হচ্ছে। ওর মা নিচ্ছেন পুরস্কারটি। গল্প বলাতে ৬ষ্ঠ পুরস্কার পেয়েছে রামকৃষ্ণ সারদা মিশন নিবেদিতা পাঠভবন গঙ্গারামপুরের ৪র্থ শ্রেণীর ছাত্রী অনিশা বিশ্বাস। দুঃখিত, ও আজকে অনুপস্থিত আছে। শিশু বিভাগের একটি পুরস্কার তখন বাদ পড়ে গিয়েছিল, সেটি এখন দেওয়া হচ্ছে। দেবজিতা ঘোষের পুরস্কার দেওয়ার সময় ভুলবশত ঘোষণা করেছিলাম যে ও নৃত্যে পেয়েছে, কিন্তু ও সঙ্গীতে ৬ষ্ঠ পুরস্কার পেয়েছে। ছাত্রমঙ্গল অভয় স্মৃতি বিদ্যানিকেতনের ১ম শ্রেণীর ছাত্রী দেবজিতা ঘোষ। আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার। প্রথমেই প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি এবং সিস্টার নিবেদিতাকে। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে প্রাথমিক বিভাগের ছাত্রীদের নিয়ে যে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আজ তার পুরস্কার প্রদান অনুষ্ঠান। নিবেদিতা বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী,
শিক্ষিকা ও কর্মীবৃন্দ এবং ছাত্রীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের সম্পাদিকা পূজনীয়া প্রব্রাজিকা প্রদীপ্তপ্রাণা মাতাজিকে। পূজনীয়া মাতাজি রামকৃষ্ণ সারদা মিশন ও শ্রী সারদা মঠের অছি পরিষদের অন্যতম সদস্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাই রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম সিআইটির সম্পাদিকা পূজনীয়া প্রব্রাজিকা ধৃতিপ্রাণা মাতাজিকে। পূজনীয়া মাতাজি রামকৃষ্ণ সারদা মিশন ও শ্রী সারদা মঠের অছি পরিষদের অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমাদের পরম সৌভাগ্য যে আজ আমরা এই দুই শ্রদ্ধেয়া মাতাজিকে আমাদের মাঝে পেয়েছি। তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত অন্যান্য শ্রদ্ধেয়া মাতাজি ও ব্রহ্মচারিণীদের প্রণাম জানাই। আন্তরিক কৃতজ্ঞতা জানাই খ্যাতনামা শিশু সাহিত্যিক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্য মহাশয়কে। আজ এই অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি রূপে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য। তার মনোজ্ঞ বক্তব্য আমাদের সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই সঙ্গে ধন্যবাদ জানাই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বিচারক মণ্ডলীকে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী যন্ত্রশিল্পীদের জানাই আগাম শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই কলকাতা পুরসভার 7 নম্বর ও 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের সর্বাঙ্গীন সহায়তার জন্য এবং নিকটবর্তী শ্যামপুকুর থানার অধীনস্থ কলকাতা পুলিশ ও ট্রাফিক গার্ডকে তাদের আন্তরিক সহায়তার জন্য। অনুষ্ঠানের অমূল্য মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আলোকচিত্রীদের। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক মণ্ডলীকে, বিশিষ্ট বন্ধু, ভক্ত, শুভানুধ্যায়ী অভিভাবকদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহ দানের জন্য। প্রিয় ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক। বিশেষ করে ধন্যবাদ জানাই গিরিশ মঞ্চের সকল কর্মী ও আধিকারিককে, যাদের সর্বাঙ্গীন ও অকুণ্ঠ সাহায্য ছাড়া আজকের অনুষ্ঠান সুষ্ঠুভাবে মঞ্চস্থ করা সম্ভব হতো না। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এরপরেই শুরু হবে বিভিন্ন স্কুলের ছোট ছোট ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আশা রাখব তাদের নিবেদনে যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা তা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। নমস্কার।